শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত ডেনমার স্কুলের আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। পূর্বের ক্লাসে আমরা দীর্ঘকালীন সচ্ছলতা অনুপাত কি সে সম্পর্কে জেনে এসেছি এবং এগুলো তুলনার মান, এই অনুপাতের ব্যবহার এই সম্পর্কে আমরা জেনে এসেছিলাম। আজকে আমরা দীর্ঘকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহের কিছু উদাহরণের মাধ্যমে কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে জানবো। সচ্ছলতার অনুপাত সমূহ আমরা বলতে কোনগুলোকে বুঝি? চারটিকে বুঝে থাকি। মূলত চারটি আমরা এইচএসসির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই চারটি হচ্ছে দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পত্তি অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত। এই চারটি জানলেই তোমাদের আপাতত এইচএসসি পর্যন্ত কাজ হয়ে যাবে। প্রশ্নে দ্বীপ কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে এবং অন্যান্য তথ্যবলী দেওয়া আছে। এখানে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, লাভ লোকসান, 15% ঋণপত্র, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ সব দায়গুলো দেওয়া আছে এবং সব সম্পত্তিগুলো দেওয়া আছে। এখানে স্থায়ী সম্পত্তি সহ চলতি সম্পদের পরিমাণ দিয়ে মোট সম্পত্তি দেওয়া আছে। এছাড়া আরো কিছু তথ্য দেওয়া আছে, যেমন বিক্রিত পণ্যের ব্যয় 30,000 টাকা, যার উপর 20% হারে মোট লাভ অর্জিত হয়েছে। কারবারে আমাদের প্রশ্নে কি করতে বলা আছে? বলা আছে কারবারের সচ্ছলতা সম্পর্কিত দুটা অনুপাত নির্ণয় করো। অর্থাৎ যে কোনো দুটা অনুপাত তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। সেটা হতে পারে দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পত্তি অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। আমরা আসলে কোনটা করব? আমরা আজকে আমাদের ইচ্ছা মতো দায় মালিকানা অনুপাতটা করব। দায় মালিকানা অনুপাতে কিভাবে সূত্র নির্ণয় করা হয়? সূত্র হচ্ছে বহির্দায় ভাগ মালিকানা তহবিল। তো আমরা কিন্তু পূর্বের ক্লাসে কি জেনে এসেছি যে বহির্দায় সমান সূত্র হচ্ছে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। প্রশ্নে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটাই দেয়া আছে। এখানে 15% ঋণপত্র, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এই তিনটি জিনিস যোগ করতে হবে। তাই চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটো যোগ করার পর এসেছে 5,000 যোগ 4,000 = 9,000 টাকা। এরপর মালিকানা তহবিলের সূত্র হচ্ছে এখানে শেয়ার মূলধন আমরা যোগ করব, সাধারণ সঞ্চিতি যোগ করব, লাভ লোকসান হিসাব যোগ করব। যোগ করার পর সেখান থেকে প্রাথমিক খরচ বাদ দেওয়ার পর আমাদের মালিকানা তহবিল নির্ণয় হয়ে যাবে। শেয়ার মূলধনের পরিমাণ প্রশ্নে দেওয়া ছিল 20,000, সাধারণ সঞ্চিতি 3,500, লাভ লোকসান হিসাব 2,500, যোগ করার পর এসেছে কত? 26,000 টাকা। এই 26,000 টাকা থেকে প্রাথমিক খরচ প্রশ্নে দেওয়া ছিল 1,500 টাকা। এই 1,500 বাদ দিবার পর এসেছে 24,500 টাকা। এখন আমরা এই 9,000 টাকা বহির্দায়ের ঘরে বসাবো এবং মালিকানা তহবিল 24,500 টাকা বসাবো। 9,000 টাকা 4 ভাগ 24,500 করার পর আমাদের অনুপাত এসেছে কত? 0.37 অনুপাত 1। আমাদের এর আদর্শ অনুপাত কত? 1:1। এরপর আমরা আরেকটা নির্ণয় করেছি কি? মালিকানার মোট সম্পত্তি অনুপাত। মালিকানার মোট সম্পত্তি অনুপাতের সূত্র হচ্ছে মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পত্তি। এখানে অবশ্যই ভুয়া সম্পদ বাদে আসবে। আচ্ছা, ভুয়া সম্পদ আমরা একে কাল্পনিক সম্পদও বলতে পারি। এই কাল্পনিক সম্পদ বাদ দেওয়ার পর মোট সম্পত্তি নির্ণয় করতে হবে। মালিকানার তহবিল আমরা একটু আগে নির্ণয় করে এসেছি, যেটা হচ্ছে 24,500 টাকা। এখন মোট সম্পত্তি আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত? 35,000 টাকা। এখানে কিন্তু একটা মোট সম্পত্তিটা ভুয়া সম্পত্তি সহই কাউন্ট করা হয়েছিল। আর্থিক অবস্থা বিবরণীর শেষে মোট সম্পত্তি ডিরেক্ট দেওয়া আছে 35,000 টাকা। এর মধ্যে ভুয়া সম্পত্তি অন্তর্ভুক্ত আছে 1,500 টাকা প্রাথমিক খরচ। এই যে 1,500 টাকা এটা বাদ দিয়ে দেখাতে হবে, তাহলেই মোট সম্পত্তি নির্ণয় করা হয়ে যাবে ভুয়া সম্পদ বাদে। তাহলে 1,500 টাকা বাদ দিবার পরে এসেছে কত? 33,500 টাকা। তাহলে 24,500 ভাগ 33,500 = 0.73 অনুপাত 1। আমাদের মালিকানা মোট সম্পত্তির অনুপাত কত? 0.75 অনুপাত 1। এখন আমরা আরো একটি অঙ্ক করব, যেখানে রাজ কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্যগুলি দেয়া আছে। রাজ কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2013। আচ্ছা, এখানে হাতের বাঁ সাইডে দায়গুলো দেয়া আছে এবং হাতের ডান সাইডে সম্পদগুলো দেয়া আছে। সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সবগুলো একসাথে লিখে টোটাল এসেছে 15,70,000। একইভাবে দায়ের ক্ষেত্রেও চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় সবগুলো জিনিস একসাথে যোগ করার পর এসেছে কত? 15,70,000 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা আছে কোম্পানি বিক্রিত পণ্য ব্যয়ের উপর 25% লাভে বিক্রয় করে। 2013 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 20 লক্ষ টাকা। ব্যবসা পরিচালন ব্যয় 50,000 টাকা। রাজ কোম্পানি লিমিটেড দীর্ঘমেয়াদী সচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো।
এখন আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতার জন্য আমরা দায় মালিকানা অনুপাত এবং দায় মোট সম্পদ অনুপাত নির্ণয় করেছি এবং দায় মালিকানা অনুপাত এবং দায় মোট সম্পত্তি অনুপাতের সূত্র ঠিক একইভাবে লিখব। খালি আমরা এখন কি করব, এর আদর্শ মানের সাথে আমরা তুলনা করব যে আসলে সেটা কোম্পানির জন্য ভালো কি ভালো না। তো এখানে প্রথমে আমরা দায় মালিকানা অনুপাত একইভাবে সূত্র লিখেছি কত, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। বহির্দায়ের ক্ষেত্রে আমরা কি করব, দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়গুলো যোগ করব। যেখানে বহির্দায় নির্ণয়ের জন্য কি করা হয়েছে, বকেয়া খরচ যোগ করা হয়েছে প্রদেয় হিসাব যোগ করা হচ্ছে 10% ঋণপত্র। টোটাল এসেছে কত, 3,70,000 টাকা। কিভাবে মালিকানা তহবিল নির্ণয় করব, প্রথমে শেয়ার মূলধন 10 লক্ষ টাকার সাথে লাভ লোকসান হিসাব 2 লক্ষ টাকা যোগ করে বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ কোন রকম অলিক সম্পত্তি থাকলে সেটা বাদ দিব। বাদ দিবার পর আমার আসবে কত, 10,50,000 টাকা। তাই অঙ্কে মালিকানা তহবিলে 10,50,000 টাকা বসানো হয়েছে, অর্থাৎ 3,70,000 ডিভাইডেড বাই 10,50,000 টাকা। তাহলে অনুপাত এসেছে কত, 0.35 অনুপাত 1। একইভাবে আমরা দায় মোট সম্পত্তি অনুপাত নির্ণয় করব, যার সূত্র কি, যার সূত্র হচ্ছে বহির্দায় ভাগ মোট সম্পদ, এবং এই মোট সম্পদ অবশ্যই কি দিয়ে আসবে, ভুয়া সম্পত্তি বাদ দিবার পর আসবে। তো বহির্দায় আমরা একটু আগে বের করেছি কত, 3,70,000 টাকা এসেছিল, এই 3,70,000 টাকা এখানে লিখে দিব। এখন আমরা মোট সম্পত্তি আবার নির্ণয় করব, যেখানে মোট সম্পত্তি ভুয়া সম্পত্তি সহ প্রশ্নে দেওয়া ছিল 15,70,000 টাকা। এখানে ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি সেটা বাদ দিতে হবে, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন যেটা ভুয়া সম্পত্তি ছিল সেটা আমরা বাদ দিচ্ছি 1,50,000 টাকা। তাহলে মোট সম্পত্তি এসেছে কত, 14,20,000 টাকা। তাহলে 3,70,000 কে 14,20,000 টাকা দিয়ে ভাগ করার পর ফলাফল এসেছে 0.26 অনুপাত 1। এখন আমরা একটা তুলনামূলক বিবরণী তৈরি করছি। এখানে কয়েকটি কলাম করা হয়েছে, যেখানে প্রথমে ক্রমিক নং লেখা হয়েছে, এরপর অনুপাতের নাম অর্থাৎ কোন অনুপাত করা হচ্ছে সেটা, এর আদর্শ মান কি সেটা লেখা হচ্ছে, নির্ণীত অনুপাত অর্থাৎ আমি অঙ্ক করে কতটুকু অনুপাত পেয়েছি সেটা, এবং মন্তব্য অর্থাৎ সেটা কোম্পানির জন্য ভালো কি মন্দ সেটা লিখতে হবে। তো আমরা দায় মালিকানা অনুপাত নির্ণয় করেছি, যার সূত্র কি ছিল, বহির্দায় ভাগ মালিকানা তহবিল, এর আদর্শ মান কত, 1:1 থেকে 1:3। তো নির্ণীত অনুপাত অর্থাৎ আমরা বের করেছি কত, 0.35 অনুপাত 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি মন্তব্যের ক্ষেত্রে সন্তোষজনক লেখা হয়েছে, কারণ এই অনুপাত যত বেশি হয় ততই তৃতীয় পক্ষের উপর নির্ভরশীলতা একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেড়ে যায় এবং ব্যবসা পরিচালনায় দৈনন্দিন হস্তক্ষেপও বাড়তে থাকে। আর এই অনুপাত যত কম হয় ততই তৃতীয় পক্ষের উপর নির্ভরশীলতা কমতে থাকে, যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। সেজন্য যেহেতু এটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক, সেজন্য সন্তোষজনক লেখা হয়েছে। একইভাবে দায় মোট সম্পত্তির অনুপাত নির্ণয় করা হয়েছে। দায় মোট সম্পত্তির সূত্র দাঁড়িয়েছে বহির্দায় ভাগ মোট সম্পদ, এবং সেখানে অবশ্যই অলিক সম্পদ থাকলে সেটা বাদ দিতে হবে, এবং আমাদের আদর্শ মান কত, 0.50 অনুপাত 1। এখানে আমাদের নির্ণীত হয়েছে কত, 0.26 অনুপাত 1। দায় মোট সম্পত্তি অনুপাত যদি বড় হয় তাহলে আমরা বুঝবো প্রতিষ্ঠান বহির্দায়ের উপর বেশি নির্ভরশীল, অর্থাৎ ঋণ মূলধনের উপর বেশি তারা নির্ভর করছে। এর ফলে ঋণদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ে অযাচিতভাবে হস্তক্ষেপ করতে পারে। আর এই অনুপাত যদি ছোট হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য ঋণের বোঝা কমতে থাকে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এই অনুপাত কিন্তু ছোট এসেছে, অর্থাৎ 0.26 অনুপাত 1 এসেছে, যেটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু খুবই মঙ্গলজনক। এজন্য লেখা হয়েছে মন্তব্যের ক্ষেত্রে সন্তোষজনক। আমরা মন্তব্যে কি লিখব, উপরের তালিকা থেকে দেখা যাচ্ছে দায় মালিকানা অনুপাত এবং দায় মোট সম্পত্তি অনুপাত আদর্শ মানের তুলনায় কম, যার ফলে বহির্দায়ের উপর নির্ভরশীলতাও কম। সুতরাং বলা যায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা সন্তোষজনক। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।